আসসালামু আলাইকুম। আমি শামিমা খুলনা থেকে বলছি। ভিডিও ব্লগার শামিমা চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে এলাম নতুন আরেকটু ভিডিও নিয়ে। তো আমি আজকে চাউলের আটা দিয়ে রুটি তৈরি করব। তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই চাউলের আটা দিয়ে রুটি বানাতে গেলে কিন্তু অনেক সময় ফেটে যায়, রুটিগুলো ভালো হয় না। তা কিছু টিপস শেয়ার করবো। এই টিপসগুলো আপনারা ব্যবহার করলে আপনাদেরও চাউলের আটা রুটিগুলো ফাটবে না, ভালো হবে এবং সফট থাকবে। তাই দিক থেকে কথা বলতে বলতে কিন্তু আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে 2.5 কাপ পরিমাণ পানি দিয়েছিলাম আর দিয়েছি একটু লবণ। তো এখন এটা হচ্ছে চাউলের গুঁড়া, আর এই গুঁড়াটা কিন্তু গত বছরের চাউলের গুঁড়া। আমি এভাবে কৌটা ভরে আমি বয়ম ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। তো আজকে এই চাউলের আটা দিয়ে আমি রুটি তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করে দিই। তো এই যে পানিতে কিন্তু অলরেডি বলক এসেছে, পানিটা ফুটে গেছে। তো এই যে দেখুন আটাটা কিন্তু এরকম দলা পেকে যায়, কারণ দীর্ঘদিন ফ্রিজের মধ্যে আটা থাকলে কিন্তু এরকম জমাট বেঁধে যায়। তো এগুলো হাত দিয়ে এভাবে ভেঙে নিলাম, নিয়ে এখন আমি আটাগুলো দিয়ে দেবো। দিয়ে এখন অনবরত নেড়ে আটাগুলো ভালো করে পানির সাথে মিশিয়ে নেব, নিয়ে ফুটিয়ে নেব। আর এ পর্যায়ে কিন্তু এখন জালটা কমিয়ে দেবো, কারণ এখন জালটা যদি আপনি হাইটে রাখেন তাহলে কিন্তু দ্রুত পানিটা শুকিয়ে যাবে আর তলার দিক থেকে তলানিতে ধরে যাবে বা লেগে যাবে। তাই আমি এখন জালটা কমিয়ে দিয়ে এভাবে কাঠি দিয়ে ভালো করে আটাটা নেড়ে ছেড়ে আমি ফুটিয়ে নেব। আর জালটা কিন্তু এ পর্যায়ে অবশ্যই কমিয়ে দিতে হবে। আর যখন পানি দিছিলাম, লবণ দিছিলাম, ওর মধ্যে আমি 2-3 ফোঁটা সয়াবিন তেলও দিছিলাম। আপনারা এটাও দিতে পারেন। এতে করে কী হবে, যখন আটাটা সেনা হবে বা মথা হবে তখন কিন্তু হাতে এই আটার খামিরটা কম লাগবে। তা সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো আপনারা একটু তেল দিয়ে নেবেন, সয়াবিন তেল। তো এখন কথা বলতে বলতে এদিক থেকে কিন্তু আটার খামিরটা আমি নেড়ে ছেড়ে নিলাম, নিয়ে এখন আমি জালটা অফ করে দিয়ে চুলার পরে 2 মিনিট করে রেখেছিলাম। 2 মিনিট পরে নামিয়ে নিছি। দেখুন আটাটা ঠিক এরকম হবে, মানে আটাটা খুব ভালো করে ফুটবে। এই যে দেখুন স্বচ্ছ কাচের মতো হবে। আর যদি দলা দলা থেকে যায়, মানে পানির পরিমাণটা যদি কম হয় আর আটা যদি বেশি দিয়ে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু দলা দলা থেকে যাবে আর রুটিটা ভালো হবে না। রুটিটা সুন্দর হবে না। দেখা গেলো আটার দলা থেকে যাবে ছোটো ছোটো, আবার সাইড দিয়েও ফেটে যাবে। তো প্রথমত হচ্ছে আটাটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। পানির পরিমাণটা আর আটার পরিমাণটা সব বুঝিয়ে দিতে হবে, বেশি আটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফুটবে না। এখন আমি এখান থেকে অল্প অল্প একটু করে খামির নিয়ে এভাবে ভালো করে মথে নেব। যেহেতু গরম আছে আমি একবারে সব খামির নিব না, তো আমি অল্প অল্প খামির নিয়ে এভাবে ভালো করে মথে নেব। এই যে দেখুন ডোটা কিন্তু এরকম সফট কাঁচার মতো হবে দেখতে। তো এরকম নিয়ে আমি যতটুকু লাগবে লেচি কেটে নিয়েছি। তা এখান থেকে একটা লেচি নিয়েছি, রুটি বানাবো। আর বাকিগুলো কিন্তু আমি যে পাতিলে আটাটা সিদ্ধ করেছিলাম সে গরম সে পাতিলের মধ্যেই রেখে দিয়েছি। এতে করে কী হবে, আটাটা উপর থেকে ড্রাই হবে না, শুকিয়ে যাবে না। তাহলে কিন্তু শুকিয়ে গেলে ফেটে যাবে বেলার সময়। আর আপনারা যদি একবারে সবগুলো ডোই এভাবে মথে নেন, সেক্ষেত্রে একটা পাতিলের মধ্যে রেখে একটা কাপড় ভিজিয়ে চিপে উপর দিয়ে দিয়ে রাখবেন, তাহলে আর ফাটবে না। মানে ডোটা শুকিয়ে যাবে না আর রুটিটাও ফেটে যাবে না। তো আমার কথা বলতে বলতে কিন্তু একটা রুটি বানানো হয়ে গেছে। আমি আরও একটি রুটি বানাচ্ছি। তো যেহেতু আমি আটাটা কিন্তু অনেক ডোটা কিন্তু অনেক সফট করে নিয়েছি, এজন্য কিন্তু একটু আটা লাগছে এরকম বেলতে। তা নাহলে কিন্তু রুটিবেলা ফিরির সাথে লেগে যাবে। আর দেখুন রুটিটা আমি একটু মোটা টাইপের করছি, মানে একেবারে পাতলাও না আবার বেশি মোটাও না। আর আমার কাছে মনে হয় চালের আটা রুটিটা একটু মোটা করে নিলে ভালো। আর আপনারা আপনাদের পছন্দ মতো করে বেলে নেবেন। তো এদিক থেকে চুলায় চলে আসলাম। চুলায় একটা তাওয়া বসাই দিয়ে, ফ্রাই প্যান বসাই দিয়ে গরম করে নিয়ে তারপরে আমি রুটি একটা দিয়ে দিলাম। যখন এক পাশটা দেখবেন এরকম হয়ে এসেছে, তখন উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে এভাবে ভেজে নেব। তো যেহেতু আমার ফ্রিজে সংরক্ষণ করা ছিল আটাগুলো, দেখা গেলো কোনো একটা রুটি ফুলবে, আবার কোনোটা একটু কম ফুলবে, কোনোটা একটু বেশি ফুলবে।
তা আসলে ফুললেই যে রুটিটা ভালো লাগবে তা কিন্তু না, এত দেখার সৌন্দর্য। আর অবশ্যই যখন রুটিটা তাওয়ায় দেওয়া হবে, রুটিটা বা রুটির গায়ে যে আটা লেগে থাকে বা চাউলের গুঁড়া যে লেগে থাকে, এগুলা ঝেড়ে তারপরে দিবেন। তা নাহলে কী হবে, দেখা গেলো অতিরিক্ত আটা থাকলে আটাটা হচ্ছে রুটিটার গায়ে লেগে আটাটা পুড়ে রুটির কালারটা কিন্তু লালচে হয়ে যাবে। কারণ আটাটা যখন বেশি জাল হবে তখন কিন্তু আটাগুলো দেখবেন পুড়ে লালচে হয়ে যায়। আর ওই পোড়া আটাটা যখন এই রুটির সাথে লাগবে, রুটির গায়ে লাগবে, তখন কিন্তু রুটিটাও লালচে হয়ে যাবে। তো এই টিপসটাও আপনারা ফলো করবেন। অবশ্যই আটাটা প্রথমত ভালো করে সিদ্ধ করে নিতে হবে, অল্প জাল দিয়ে এভাবে ফুটিয়ে নিতে হবে। দ্বিতীয়ত আটাগুলো ভালো করে মথে নিতে হবে বা ছেনে নিতে হবে। তৃতীয়ত রুটি ছাকার সময় যে অতিরিক্ত আটাটা থাকবে রুটির গায়ে, সেই আটাগুলো ঝেড়ে দিতে হবে, তাহলে রুটির কালারটা সাদা হবে। তাই টিপসগুলো আপনারা ফলো করবেন, আশা করি আপনাদের রুটিগুলো ভালো হবে। আর এই শীতের সময় চালের আটা রুটি কিন্তু হাঁসের মাংস দিয়ে খুব ভালো লাগে খেতে, আবার গরুর মাংস ঝোল দিয়েও খেতে লাগে, আবার শুধু শুধু গরম গরম খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে। তো দেখুন আমি রুটিগুলো কিন্তু এরকম থিকনেসে বানিয়ে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে রুটিগুলো, কিন্তু একটু পুড়িনি। তা আপনাদের রুটিগুলো সুন্দর হবে যদি এইভাবে টিপসগুলো ফলো করেন। এদের দেখুন কত সুন্দর হয়েছে। সাধারণত কিন্তু চালের আটার রুটি সাইড দিয়ে একদম ফেটে যায়। তা আমি কিন্তু আজকে হাঁসের মাংস রান্না করেছি। আমি সাথে হাঁসের মাংসের রেসিপিটাও শেয়ার করব আপনাদের সাথে। তা প্রথমে আমি রুটি বানানোটা শেয়ার করলাম। তা শীতের সময় হাঁসের মাংস দিয়ে রুটিটা কিন্তু বেশ জমে যাবে। আর গরুর মাংস ঝোল হলে তো আরও ভালো লাগবে। তাই দিক থেকে আমি এখন চুলায় চলে আসলাম। আমি কাঠের চুলায় কিন্তু রান্না করছি। তো প্রথমে তেল দিচ্ছিলাম, দিয়ে আমি দারচিনি আর তেজপাতা দিচ্ছিলাম। আর এখানে গোশের যত মশলা আছে, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, শুকনো ঝাল, তারপরে গরম মশলা যেমন এলাচ, তারপরে লবঙ্গ, এগুলো দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম। তো সেখান থেকে যতটুকু পরিমাণ মশলা লাগবে আমি মশলাটা দিয়ে দিলাম। তো যেহেতু ডিপ ফ্রিজে রেখেছিলাম একটু জমে জমে গেছে, সেগুলো খুন্তি দিয়ে একটু আমি ভেঙে ভেঙে নিলাম। নিয়ে এখন মশলাটা একটু নেড়ে ছেড়ে দিব, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া। তো আমরা কিন্তু কম বেশি সকলেই রান্না করতে পারি। তা আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। তা কাঠের চুলায় রান্না করতে গেলে, কাঠ দিয়ে রান্না করতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট হয়, কিন্তু খেতে ভালো লাগে। আর একটু এই যে দেখুন ওপর থেকে এই যে ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছে, আসলে এগুলো তো হবেই, কারণ কাঠের জালটাও অতিরিক্ত হয়। আর এর কারণে বাষ্পটা বেশি হয়, যার কারণে বেশি ধোঁয়া ধোঁয়া মনে হয়। তা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু মশলাটা আমি কষিয়ে নেব। এদিক থেকে এই যে হাঁসের মাংসটা আমি কেটে নিয়েছি। তাই আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম, মশলাটা একটু কষিয়ে নিয়ে এখন মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে ঢেকে দেব। তো আসলে কিছু কিছু খাবার আছে কিন্তু শীতের সময় খুবই ভালো লাগে, মানে তার টেস্টটা বেশি হয়। যেমন হাঁসের মাংস, এটা কিন্তু শীতের সময় বেশি ভালো লাগে। তা আমরা কিন্তু সকলেই কম বেশি হাঁসের মাংস শীতের সময় খেয়ে থাকি। তা কথা বলতে বলতে কিন্তু এদিক থেকে আমি মাংসটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তা 40 থেকে 45 মিনিট আমি কষিয়ে নিয়েছি, নিয়ে এখন আলু দেবো, কারণ আমার ফ্যামিলিতে সকলে মানে আলুটা খুব পছন্দ করে। কষের আলুটা ওরা খেতে খুব ভালোবাসে। তা আলুটা দিয়েছি একটু বেশি পরিমাণ। আপনারা পছন্দ না করলে আলুটা দিবেন না। তো আমাদের কাছে বেশ ভালো লাগে আলু দিয়ে এরকম হাঁসের মাংস রান্না করলে। তা আলু দিয়ে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ঢেকে দেবো, ঢেকে আরও অল্প অল্প সময় কষিয়ে নেব। এ পর্যায়ে জালটা খেয়াল রাখতে হবে যেন পুড়িয়ে না যায়। এই যে দেখুন ধোয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে না, কালারটা কত সুন্দর এসেছে। তাই এখন একটু গরম মশলার গুঁড়া দিলাম, আর এটা হচ্ছে ভাজা গরম মশলার গুঁড়া। আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে হাঁসের মাংস কিন্তু অনেকটাই একটু অনেকের কাছে গন্ধ মনে হয়, কিন্তু আপনারা এই টিপসটি ফলো করলে কিন্তু আর গন্ধ লাগবে না, আর সুন্দর একটা ফ্লেভার আসবে খাওয়ার সময়। দেখবেন এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে, আমি কাছ থেকে দেখাচ্ছি।
তা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানিটা এমনভাবে দিব যাতে করে আলু সিদ্ধ হবে, গোশ সিদ্ধ হবে এবং একটু ঝোল ঝোল থাকবে, সেভাবে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু নামানোর আগে লবণটা চেক করে নেবেন। তা আমি যে তেজপাতা আছে এখন কিন্তু এগুলা উঠিয়ে ফেলে দেবো, কারণ এগুলার কোনো কাজ নাই আর। তো এই দিক থেকে আমি গ্যাসের চুলায় একটু তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে আর একটু জিরে দিয়ে আমি বাগার দেব। এই বাগারটা হাঁসের মাংস দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও খুব ভালো লাগে। এত সুন্দর একটা গন্ধ আসবে, দেখবেন যে হাঁসের মাংসের যে একটা গন্ধ অনেকেই অনেকেই পছন্দ করেন না। তাই যদি এভাবে ফোড়ন দিয়ে রান্না করেন, নামানোর আগে যদি ফোড়ন দেন তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতেও খুব ভালো লাগবে। তো বাগারটা দিয়ে এখন আমি ঢেকে দেবো, ঢেকে দিয়ে জাস্ট 1 মিনিট পরে নামিয়ে ফেলবো। তো আমি কিন্তু অলরেডি চুলা থেকে নামিয়ে ফেলেছি। দর্শক দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে একটা লাইক দেবেন, কারণ আপনারা একটি লাইক পারে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।